আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাম্প্রদায়িকতা সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে বিশেষ আলোচনা। খালেদার বিদেশি চিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি। গুজবের বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ আওয়ামী লীগের। তৃতীয় ধাপের ইউপি ভোটে সহিংসতা রোধে তৎপর নির্বাচন কমিশন। সংগ্রহ করা হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আগাম তথ্য। জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল। বিতর্কিত মন্তব্যে পৌর আওয়ামী লীগের পদ হারালেন কাটাখালীর মেয়র। বিএনপির সাবেক এমপি মানবতা বিরোধী মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড। গণহত্যা সহ সব অপরাধ আদালতে প্রমাণিত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে। 1.5 দশক ধরে ঝুলে আছে ঢাকার বৃত্তাকার নৌপথ প্রকল্প। বাঁধ সেধেছে কম উচ্চতার বিশ সেতু। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ধর্ম বর্ণ ভুলে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে। পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশেষ আলোচনার প্রস্তাব তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিকল্পনা নিয়ে শত বাধা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছে দেশ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 50 বছরে দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরেন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বাস্তবায়ন করা হচ্ছে জাতির পিতার স্বপ্ন। উন্নয়নশীল দেশ হিসাবে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রয়োজন চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা। সেই সাথে নিশ্চিত করতে হবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা, ব্যাপক শিল্পায়ন, অর্থনীতি সুসংহতকরণ। সুশাসন প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে ধর্ম বর্ণের বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সুশীল সমাজ ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দল ও মত পথের পার্থক্য বলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনার প্রস্তাব উপস্থাপন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা রূপে বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের যেন ভাগ্য পরিবর্তন হয়, তাদের যেন উন্নয়নটা হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সমস্ত পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা শুধু ক্ষমতাকে ভোগ করার বস্তু হিসেবে নেইনি। আমরা ক্ষমতা মানে হচ্ছে জনগণের সেবা করার সুযোগ পাওয়া, জনগণের কাজ করার সুযোগ পাওয়া। প্রধানমন্ত্রী বলেন, করোনার অভিঘাত মোকাবেলা করেও বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। 12 বছরের মধ্যে আজকে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। করোনা ভাইরাসের মতো মহামারী, সেটাও আমরা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 9 কোটি ডোজ কিন্তু দেওয়া হয়েছে ভ্যাকসিনের, কিন্তু ভ্যাকসিনের কোনো অভাব হবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করেই চলবে। উন্নয়নের মহাসড়কে আনতে আমরা সক্ষম হয়েছি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার চায় না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক।
তাই উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এদিকে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, মানববন্ধন এবং রোগমুক্তির জন্য দোয়া। দলের পক্ষ থেকে এসব কর্মসূচি শান্তিপূর্ণ করার নির্দেশ দেওয়া হয়। আমাদের 25 তারিখে অর্থাৎ আগামীকালই আমাদের অঙ্গ সংগঠন যুবদল তারা সারা দেশে, ঢাকা সহ সারা দেশে তারা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। 26 তারিখ শুক্রবার, সেই জন্য সারা দেশে বাদ জুমা প্রত্যেকটা মসজিদে দেশনেত্রীর মুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হবে, দোয়া চাওয়া হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ও সহিংসতা ঠেকাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। এদিকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব সৃষ্টি করে সহিংসতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই শান্তি সমাবেশ। মহানগর নেতারা জানান, জনগণের পাশে থেকে যে কোনো বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধেই মাঠে থাকবে আওয়ামী লীগ। রেনারের কথা শুনেছি, আমরা সমস্ত ঢাকা শহরে, ঢাকা মহানগর উত্তরের আওতায় সকলে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা অবস্থান নিয়েছি। সর্বোচ্চ নৈরাজ্যের বিরুদ্ধে, ভাঙচুরের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকব। পোশাক শ্রমিক সহ বিভিন্ন ইস্যুতে পেশাজীবীদের আন্দোলনের নেপথ্যে বিএনপির উস্কানি আছে বলেও অভিযোগ ওঠে শান্তি সমাবেশে। কোনো গার্মেন্টস শ্রমিকের আন্দোলনের সাথে জামাত বিএনপি নেমে এই দেশে কোনো প্রকার অরাজকতার সৃষ্টি না করতে পারে, সেই লক্ষ্যে আমরা যুবলীগ রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগ, লন্ডনে বসে বিএনপির পলাতক নেতা দেশের বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এই অর্জন এবং উন্নয়নকে নস্যাৎ করার জন্য এই সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আজকে মাঠে নেমেছে। তারেক রহমান শুধু লন্ডন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের উস্কানি দিয়ে যাচ্ছে। রাজনীতির মাঠে না থেকে বিএনপি এখন গণমাধ্যমে ভর করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের রাজনীতি মাঠে নেই, তাদের রাজনীতি আজকে প্রেস ব্রিফিংয়ে সীমিত। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চিটাগাং জার্নালিস্ট ফোরামের নতুন কমিটির সদস্যদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। সিজেএফডির সভাপতি মামুন আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান সহ সিনিয়র সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন। তথ্যমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ চট্টগ্রামের উন্নয়ন সুফল পুরো বাংলাদেশ পাবে। তাই কেবল রাজধানীতে নয়, বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারা দেশে সুষম উন্নয়নের কথা বলেন হাসান মাহমুদ। তারা কি বলেছেন যে সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশের সর্বোচ্চ চিকিৎসক যারা আছেন তাদের দিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন করে বেগম জিয়ার আসলে কি হয়েছে সেটি পরীক্ষা করা, সেটি তো তারা বলছেন না। বিএনপিকে অনুরোধ জানাবো বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য। ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের ভোটে সহিংসতা রোধে আগাম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা ভোটের শিক্ষা নিয়ে গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর মাধ্যমে আগাম তথ্য নিতে চায় কমিশন। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। সেপ্টেম্বরে প্রথম এবং নভেম্বরে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতায় মৃত্যু হয় 30 জনেরও বেশি মানুষের। বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে 1000-এরও বেশি ইউনিয়ন পরিষদে ভোট হবে। তৃতীয় ধাপের ভোটের আগে আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সাথে নির্বাচন কমিশনের এই বৈঠক। বৈঠক শেষে সিইসি জানান, পরের ধাপের নির্বাচনগুলোতে সহিংসতা রোধে সব ব্যবস্থাই নেওয়া হবে। চৌকিদার, যাকে গ্রাম পুলিশ বলি আমরা, তারপরে আনসার বিটিপি সদস্য গ্রাম পর্যায় পর্যন্ত আছে তারা, কমিউনিটি পুলিশিং আছে তারা, তাদের মাধ্যমে
অগ্রিম তথ্যপত্র সংগ্রহ করা, যে নির্বাচনের সময় কোথায় কখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থেকে থাকলে আগে থেকেই তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত 2 দফায় অনুষ্ঠিত নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান সিইসি। আমরা তো আপ্রাণ চেষ্টা করব সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা কেউ দিতে পারি না। সংসদ সদস্যদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান সিইসি। তদন্তে যদি তাদের দোষী সাব্যস্ত হয় আমরা অবশ্যই ব্যবস্থা নেব, আগে যেরকম নিয়েছি। পাবলিক পরীক্ষার কারণে 23 ডিসেম্বর নির্বাচনের তারিখ পরিবর্তন করা হবে বলেও জানান সিইসি কেএম নুরুল হুদা। ডিসেম্বরের মধ্যে করারই একেবারে সম্পূর্ণ পরিকল্পনা ছিল। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জমি সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন। নিষেধাজ্ঞা নিয়ে আবেদনকারীরা জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন। এক সপ্তাহ রুল জারি করেছেন এবং নোটিশটা স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে কন্টেমনার জাহাঙ্গীর সহ বাকি 3 জনের প্রতি রুল জারি করার জন্য নির্দেশনা জারি করেছেন। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করায় কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে রাজশাহী নগরী এবং কাটাখালী পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা। কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী একটি ঘরোয়া বৈঠকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। রোববার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে জাতির পিতাকে নিয়ে কটূক্তি, বঙ্গবন্ধু মুরাল নির্মাণের বিরোধিতার অভিযোগে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে থানায় 3টি মামলা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে গণহত্যা, লুটপাট সহ সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। শাকেরা আরজুর সহায়তায় জানাচ্ছেন জসিম জুয়েল। 2011 সালের 8 মার্চ বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করা হয়। 2016 সালে শুরু হয় তদন্ত, সাক্ষী করা হয় 29 জনকে। মামলায় আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার 3টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে অন্যতম 1971 সালের 22 এপ্রিল 5-6 জন স্বাধীনতা বিরোধী ও 20 জন পাকিস্তানি সদস্য নিয়ে বগুড়ার আদমদিঘি থানার কলসা বাজার, রথবাড়ি এবং তিওরপাড়ায় মুক্তিযোদ্ধা ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করতে অপারেশন চালান। 1971 সালের 24 থেকে 27 অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে একই থানার কাশিমাল গ্রামে 16-17টি বাড়ি লুট করেন মোমিন। এ সময় 5 জনকে গুলি করে হত্যা করা হয়। 1971 সালের 25 অক্টোবর রাতে আব্দুল মোমিন তালুকদার রাজাকার ও পাকিস্তানি বাহিনী নিয়ে আদমদিঘি থানার তালসন গ্রামে অভিযান চালিয়ে 4 জনকে হত্যা করেন। 19 জনকে হত্যা ও গণহত্যা, 19টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ আনা হয় আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগেই মৃত্যুদণ্ড দেয়া হয়। মাননীয় ট্রাইব্যুনাল এটাকে একটা গণহত্যা হিসাবে সাব্যস্ত করেছেন। 3টি অভিযোগের জন্যই সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়। আব্দুল মোমিন তালুকদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, ঘটনার সময় আসামির বয়স কম ছিল। একজন কম বয়স্ক লোক, তাকে এই যে ভূমিকা আমরা আজকে দেখি, শুধুমাত্র আমরা মনে করি যে রাজনৈতিক বিবেচনায় তাকে আজকে এই বিচারটার তাকে সম্মুখীন হতে হয়েছে। যদিও ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে বলেন, মোমিনের অপরাধ মানব জাতির বিরুদ্ধে। তার যে কর্মকাণ্ড সেটা হচ্ছে একেবারে মানব জাতির বিরুদ্ধে। এদিকে সংগঠন হিসাবে জামায়াতের বিচারে আইনগত জটিলতা রয়েছে। বিষয়টি পর্যালোচনার পর্যায়ে আছে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলিসুর রহমান বাদল। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর চারপাশে হবে বৃত্তাকার নৌপথ। ১.৫ যুগ ধরে এমন স্বপ্নও দেখেছে ঢাকার মানুষ, কিন্তু বাস্তবে ফল দেয়নি। উল্টো বাধা হয়ে দাঁড়িয়েছে কম উচ্চতার ২০টি সেতু। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। পৌনে ৩০০ বর্গ কিলোমিটারের ঢাকা, মানুষের বাস প্রায় ৩ কোটি। এতটুকু জায়গায় এত বেশি মানুষের যাতায়াতের মাধ্যম শুধুই সড়কপথ, আর অপরিকল্পনায় লুপ্ত প্রায় ৪০০ বছরের পুরনো ঢাকার নদীপথ। জেমস রেনেলের সময় বুড়িগঙ্গার যে আয়তন ছিল তার অর্ধেক নেমে এসছে সিএসের সময়। রাজধানী ঢাকা গড়েই উঠেছিল নদীর বহমানতার উপর ভিত্তি করে। বর্ষায় টলমলে, শীতে যৌবন হারানো নদী তবুও দিয়েছিল যাতায়াতের ভরসা। সম্প্রতি সেতুর তলায় জাহাজের মাস্তুল বেঁধে যাওয়ায় নৌ চলাচল হচ্ছে বাধাগ্রস্ত। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষার মতো নদী বেষ্টিত শহর রাজধানী ঢাকা। শহরে যখন অসহনীয় যানজটে নাকাল নগরবাসী, তখন ঢাকার মানুষ সবসময় চেয়েছে চারপাশের নদীগুলোকে নৌপথ হিসেবে ব্যবহারের। বলছিলাম, বছিলা, আমিনবাজার, আশুলিয়া, ধৌর, বিরুলিয়া, তেরমুখ, প্রত্যাশা, পূর্বাচল, কায়েতপাড়া, চনপাড়া, বেড়াইত আর ইছাপুরার ভাঙ্গা সেতুর কথা। ৩টি সড়ক সেতু আর 2টি রেল সেতু আছে টঙ্গীতে। এসব সেতু নির্মাণের নৌপথের শ্রেণী অনুযায়ী উচ্চতা রাখা হয়নি। নকশায় গার্ডারের উচ্চতা থাকার কথা ছিল 25 ফুট, বাস্তবে আছে অনেকখানি কম। আমিনবাজারে আরও 2টো সেতু হওয়ার কথা, বছিলাতে আরও নতুন করে সেতু হওয়ার কথা, বুড়িগঙ্গার উপর আরও অনেকগুলো কয়েকটা সেতু হওয়ার কথা, ভালোতে একটা হচ্ছে একটা। সুতরাং এগুলোর ডিজাইনগুলো ঠিকমতো হয়েছে কিনা, এটা একটা অনেক বড় বিষয়। পুরোপুরি টঙ্গী থেকে আবার ঘুরে এসে টঙ্গীতে যাতায়াত করছে না ঠিকই, কিন্তু যেরকম বিরুলিয়া থেকে অথবা আশুলিয়া থেকে সদরঘাট, সদরঘাট থেকে মুন্সিগঞ্জ, আবার নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, বেশ কিছু বালু নদী দিয়ে টঙ্গী পর্যন্ত নৌযান কিন্তু যাতায়াত করে। সড়ক, জনপথ, রেলওয়ে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্যান্য বিভাগের সাথে সমন্বয় না থাকায় বেহাল সেতুতে অবস্থা কাহিল জনগণের। অন্যান্য যে সেতুগুলো আছে আবার নতুনভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে এবং আর কয়েকটা আছে যেগুলো আমাদেরকে অপসারণ করতে হবে। যান চলছে প্রত্যেক সেতুতে, ইচ্ছা থাকলেও তাই আপাতত ভাঙ্গা সম্ভব নয়, দাবি নৌ পরিবহন মন্ত্রণালয়ের। কয়েকটি ব্রিজের কারণে বাণিজ্যিকভাবে আমরা করতে পারি না। যেমন আমরা টঙ্গী রেল ব্রিজ, ভবিষ্যতে টিউব হতে পারে একটা চিন্তা আছে, আর একটা স্লাইড হতে পারে। বিশ্বব্যাংকের সহায়তায় 110 কিলোমিটার নৌপথের সমীক্ষা চলছে। কারিগরি নিরীক্ষা শেষে আশা জাগবে বৃত্তাকার নৌপথের। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যা মামলার এক আসামি গ্রেফতার, অন্যরাও ধরা পড়বে, পরিবারকে আশ্বস্ত করল পুলিশ। আরও ৩৭৯ রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে, ৭ম দফায় যাবে ১৫০০। আবার আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বছরব্যাপী পথে পথে বিজয় শিরোনামে মুক্তিযোদ্ধাদের নিয়ে আঞ্চলিক মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশের ক্রিকেট খেলা চলাকালীন পাকিস্তানকে সমর্থন করা কোনোভাবেই কাম্য নয়। যাচাই বাছাই করে আইনগত দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে পাকিস্তানের সমর্থন পাওয়া খুবই দুঃখজনক। যথাযথ রেগুলেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে দেশের মোবাইল ব্যাংকিং খাত, বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে রাজধানীতে এক সেমিনারে মন্ত্রী আরও বলেন, মোবাইল ব্যাংকিংকে নিরাপদ করার খুবই জরুরি। নিম্ন আয়ের মানুষকে সচ্ছল জীবন দেয়া এখন বর্তমান সরকারের কঠোর চ্যালেঞ্জ উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, এর জন্য কঠোর নজরদারিতে রাখা দরকার মোবাইল ব্যাংকিং খাত। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন PKSF এর চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের ৮ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ।
নাটোর সেনানিবাসে ইঞ্জিনিয়ার্স সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং প্যারেড গ্রাউন্ডে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। বুধবার সকালে নাটোরের কাদেরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার্স সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে অভিবাদন জানানো হয়। এ সময় কোর অফ ইঞ্জিনিয়ার্স এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনা প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন উন্নয়ন কাজে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর সদস্যরা অবদান রেখেছেন বলে মন্তব্য করেন সেনা প্রধান। গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পসমূহ বাস্তবায়নে ইঞ্জিনিয়ার কোরকে নিয়োজিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতির কাজে সেনাবাহিনীর সম্পৃক্ততা বহুল অংশে বৃদ্ধি করা হয়েছে। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহ এবং ঐকান্তিক প্রচেষ্টায় কোর অব ইঞ্জিনিয়ারিং সহ বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কোর অব ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী স্যাপার বাহিনী গড়ে তোলা। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর প্রধান কোর অফ ইঞ্জিনিয়ার্স এর বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। আহমদ বাবু, 21শে টেলিভিশন, নাটোর। কুমিল্লায় কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সোহেলের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে কাউন্সিলর সোহেল হত্যা মামলার আসামি সুমন। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ পাহারায় আসামি সুমন এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি সুজানগর এলাকায়। এর আগে মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মোহাম্মদ রুমন। মামলায় 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম সহ 11 জনের নাম উল্লেখ করে 20-21 জনকে আসামি করা হয়। আমি তো বিচার চাই, আমি তো তাছাড়া আমাকে সুষ্ঠু বিচার দেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ভাইয়ে কোনো হতে কোনো ইয়া করছে না, সব ভাই লেগে ভাইয়ের জীবন আসলো। মানুষের বিপদে ঝাঁপাইয়া বসছে, যার যেটা শুনছে। আমার মামা তো কোনো কিছুতে নাই, যারা যা হত্যা করছে তাদেরকে আমরা সুষ্ঠু বিচার চাই। এদিকে দুপুরে নিহত কাউন্সিলর সোহেলের পরিবারের সাথে দেখা করেন কুমিল্লার পুলিশ সুপার। অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতার কথা জানান তিনি। তদন্ত করছি এবং জড়িত যারা আছে তাদের আসামির জন্য একাধিক কাজ করছে। আমরা আসামি গ্রেফতারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করছি। সোমবার বিকেলে নগরের পাথরিয়া পাড়ায় কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি করে দুর্বৃত্তরা। এতে 9 জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। সমর ইসলাম, 21শে টেলিভিশন। কক্সবাজারের উখিয়া থেকে আরও 379 জন রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে। দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর 2টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স বাসগুলোকে পাহারা দিয়ে নিয়ে যায়। পর্যায়ক্রমে 7ম দফায় 1.5 থেকে 2,000 রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল থেকে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে জমায়েত করা হয়। শরীয়তপুর সদরের তুলাসার ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন চর পাতানিধি গ্রামের জাকির হোসেন কোতোয়াল ও তার ভাই মনির হোসেন কোতোয়াল। আহত জাকির হোসেন ঢাকা মহানগর দক্ষিণের 21 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এই ঘটনায় আহতদের মা মনোয়ারা বেগম বাদী হয়ে পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারী সহ 8 জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা দায়ের করেন। তবে আসামিরা গ্রেফতার না হওয়ায় মামলা করে নিরাপত্তাহীনতায় থাকার কথা জানিয়েছেন বাদী মনোয়ারা বেগম।
এদিকে পালং মডেল থানার ওসি জানান, এ মামলায় 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। তিনটা ছেলে হাসপাতালে, একটা ছেলে বাড়িতে রাখছি। হ্যাঁ অগো ভয় বাক্কার দেহনে ছেলেটা আমার বাড়িতে থাকতে না, আর আমার ছেলেটারে পাইলে ওরা ফিরা কোবাইব। তাই প্রধান যে কি জানি আসামি হ্যাঁ রে দত্তাছে না, হে আছে, আমি এই প্রধান আসামির বিচার চাই। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমের শুরুতেই অতিথি পাখি আসতে শুরু করেছে নাটোরের চলন বিলে। নানা প্রজাতির পরিযায়ী পাখির কলতান আর বিলের দৃষ্টিনন্দন পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি, চলন বিল জুড়ে মনোমুগ্ধ পরিবেশ। বক, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোল সহ অসংখ্য পরিযায়ী পাখি। শীতের শুরুতে চলনবিল অধ্যুষিত সিংড়া, গুরুদাসপুর সহ বিভিন্ন এলাকায় আসে এসব পাখি। একসময় কিন্তু মুঘল সম্রাটরা এখানে বেড়াতে আসতো, এখন সেই মুঘল সম্রাটরা নাই, কিন্তু দর্শনার্থীদের ভিড় কমেনি। এখানে দেশ বিদেশে অনেক পাখি আসে, আমরা বিকেলের দিকে আসি, অনেক ভালো লাগে দেখতে, সুন্দর। বাহিরের পর্যটকরাও এখানে এসে ভিড় করে শুধু পাখি দেখার জন্য। পরিবেশবিদ সহ এলাকাবাসীর অভিযোগ, চলনবিল থেকে অবাধে শামুক নিধন সহ পাখি শিকারের কারণে পরিযায়ী পাখির আগমন কমে যাচ্ছে। শামুক পায় না, এই কারণে চলে যায়। তাছাড়া মেলা রঙের পাখি এখানে আসে। ওই পাখি শিকারীদের অত্যাচারে পাখি এখন একটু কম আসে। পাখি রক্ষায় শিকারীদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। এই পর্যন্ত প্রায় 1-1.5 হাজার মতো পাখি অবমুক্ত করেছি, অনেকে জরিমানা করা হয়েছে। তো এখন আমরা সচেতনতামূলক কার্যক্রমও বৃদ্ধি করেছি, বিভিন্ন জায়গায় যে তাদের কাউন্সেলিং করা হচ্ছে। চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগেরও তাগিদ পরিবেশ কর্মীদের। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে, 1 সপ্তাহে 7 হাতির মৃত্যু, বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যার দাবি পরিবেশবাদীদের। করোনা সংক্রমণ সামাল দিতে হিমশিম অবস্থা ইউরোপে, 7 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা। দেখছেন রাত 11টার 21 সংবাদ। দিনকে দিন বাড়ছে হাতি নিধনের ঘটনা। চলতি সপ্তাহেই হত্যা করা হয়েছে 7টি বন্য হাতি। বনাঞ্চল দখল, চাষাবাদ আর হাতির দাঁত বিক্রির জন্য একটি সংঘবদ্ধ চক্র বিদ্যুৎ স্পৃষ্টে কখনো বা গুলি করে ফাঁদ পেতে হত্যা করছে হাতি। শেরপুর, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে হাতি হত্যার ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজদিনের রিপোর্ট। সারা দেশে এশিয়ান হাতি রয়েছে 268টি। এদের 2/3 বসবাস কক্সবাজার, শেরপুর ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। হাতি চলাচলের জন্য রয়েছে 12টি করিডোর। বনাঞ্চল ধ্বংস, রোহিঙ্গা বসতি, পর্যাপ্ত খাদ্যাভাব সহ চলাচলের করিডোর চরমভাবে বাধাগ্রস্ত হওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে হাতি, নষ্ট করছে ফসলের ক্ষেত, বাড়িঘর। লোকালয়ে হাতি আসা ঠেকাতে দুর্বৃত্তরা ফসলের ক্ষেতে পল্লী বিদ্যুতের তারে সংযোগ বসিয়ে কখনো বা গুলি করে হত্যা করছে হাতি। গত 1 বছরে কক্সবাজার অঞ্চলে 10টি ও শেরপুরে গত 26 বছরে 31টি হাতি হত্যা করা হয়। এভাবে ফাঁদ পেতে হাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদীরা। কক্সবাজারে হাতি নিরাপদ নেই। আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য, এই হাতিগুলো রক্ষার জন্য পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। হাতির খাদ্য সংকট, সমস্ত কারণে হাতি লোকালয়ে আসছে এবং কিছু দুষ্কৃতিকারী হাতিদেরকে গুলি করে এবং বিদ্যুৎ স্পৃষ্ট করে হাতিগুলিকে মেরে ফেলা হচ্ছে। বন বিভাগ জানায়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বনাঞ্চলে হাতির করিডোর ও আবাসস্থল বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ হাতির জায়গায় মানুষ চলে আসছে, হাতি যেখানে বসবাস করতো ফ্রিলি, যেখানে মানুষ গড় উঠাচ্ছে,
মানুষ এসে একটা জায়গায় ধান চাষ করতেছে, গরুদের হাল চাষ করতেছে, যার ফলে হাতি এগুলো দেখে হাতির সাথে মানুষের কনফ্লিক্টটা হচ্ছে। আমরা প্রায় 20টি ইএফটি মানে এলিফ্যান্ট রেসপন্স টিম আমরা গঠন করেছি। এই এলিফ্যান্ট রেসপন্স টিম স্থানীয় বন বিভাগ, স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিশেষ করে ঢোল পিটিয়ে, আওয়াজ করে, পটকা বাজিয়ে তাদেরকে আবার বনাঞ্চলে ফেরত পাঠিয়ে দিচ্ছে। একের পর এক বন্য হাতির মৃত্যুতে এশিয়ান হাতি বিলুপ্ত হওয়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বড় সম্ভাবনা দেখাচ্ছে কৃষিপণ্য। রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এই খাত। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমন্বয় কৃষিপণ্যের রপ্তানি বাড়াবে বহুগুণ। মেহেদী হাসানের রিপোর্ট। কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, বহুমুখী হচ্ছে পণ্য, আর এতে মিলছে সুফলও। বাড়ছে এ খাতের রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে 2020-21 অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করে $1.02 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে 19.27% বেশি। তবে চলতি অর্থবছরে আরও গতি পেয়েছে এ খাতের রপ্তানি বাণিজ্য। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে এসেছে $464 মিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 29.34% বেশি। পাশাপাশি এ সময় হোম টেক্সটাইল ও পাটকে পেছনে ফেলেছে কৃষিপণ্য। এতে রপ্তানিতে তৈরি পোশাকের পরেই এ খাতের অবস্থান। উদ্যোক্তারা বলছেন, কৃষিপণ্যের বড় অংশ এখনও প্রক্রিয়াজাতকরণের আওতায় আসেনি। এ খাতের সম্ভাবনা অনেক। বাংলাদেশে আমরা এগ্রিকালচার সেক্টর নিয়ে যারা কাজ করছি, আমাদের সরকার এবং আমাদের যারা আমরা প্রসেসর আছি, আমি দুজনের মধ্যে কিন্তু একটা সমন্বয় আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। পণ্যের উৎপাদন বাংলাদেশে বাড়াতে পারি, কিভাবে আমরা আরও প্রতিযোগিতামূলক মূল্যে আমরা যেন আমাদের কাঁচামালগুলো পেতে পারি, এবং পৃথিবীতে যদি আমরা পণ্য সামগ্রী নিয়ে উপস্থিত হতে পারি, করোনা পরবর্তী পৃথিবীতে বাংলাদেশের এগ্রিকালচার প্রোডাক্টসের চাহিদা কিন্তু উন্নত থাকবে এবং আমরা কিন্তু উন্নত আরও ভালো করতে পারবো। তবে কৃষিখাতে বিশ্বজুড়ে যে প্রযুক্তি বিপ্লব ঘটেছে, সে তুলনায় এখনও পিছিয়ে বাংলাদেশ। উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকারি ও বেসরকারি উভয় খাতকেই এগিয়ে আসতে হবে। আগামী দিনে আমাদের বাংলাদেশের এগ্রিকালচারে ব্যাপক প্রযুক্তি উন্নয়ন ঘটানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আজকে বাংলাদেশে একটা টমেটোর গাছ 4 ফিট, আমরা দেখে এসেছি আমাদের চোখের সামনে নেদারল্যান্ডের টমেটোর গাছ 6 ফিটের উচ্চতা সম্পন্ন। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে হলে নতুন বিনিয়োগ, পণ্যের বহুমুখীকরণ ও সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখতে হবে। নিশ্চিত করতে হবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। কৃষিপণ্যের বাণিজ্যিকীকরণের জন্য আমাদেরকে প্রক্রিয়াজাতকরণ বা প্রসেসিং ইন্ডাস্ট্রিকে আধুনিকায়ন করতে হবে, প্রসেসিং ইন্ডাস্ট্রিকে সম্প্রসারিত করতে হবে, এবং এর জন্য পাবলিক সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে উভয় ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে। কৃষিপণ্য রপ্তানিতে 20% পর্যন্ত নগদ সহায়তা দিচ্ছে সরকার। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাম্প্রদায়িকতা সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান রাষ্ট্রপতির, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে বিশেষ আলোচনা। খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি, গুজবের বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ আওয়ামী লীগের। তৃতীয় ধাপের ইউপি ভোটে সহিংসতা রোধে তৎপর নির্বাচন কমিশন, সংগ্রহ করা হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আগাম তথ্য। জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল, বিতর্কিত মন্তব্যে পৌর আওয়ামী লীগের পদ হারালেন কাটাখালীর মেয়র। বিএনপির সাবেক এমপি মানবতা বিরোধী মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড, গণহত্যাসহ সব অপরাধ আদালতে প্রমাণিত। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।